আচ্ছা, আমরা আমাদের লেকচারটা শুরু করি আজকের। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কন্ট্রোল ডিজাইনের লাস্ট টপিকটা দেখেছিলাম। অর্থাৎ কন্ট্রোল লজিক ডিজাইন পার্টটা আমাদের জন্য শেষ। আজকে থেকে আমরা SAP 1 শুরু করব। সো SAP 1 টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ SAP 1 এর বেসিক থেকে আমরা SAP 2, SAP 3 এসব দেখব। সো SAP 1 টা আমরা ফার্স্টে শুরু করি। সো SAP 1 টা আসলে কি? SAP 1 বলতে বা SAP বলতে আসলে কি বোঝায়? SAP বলতে বোঝায় হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার, বা সোজা কথায় সিম্পল অ্যাজ পসিবল। আপনি এর থেকে পসিবল আর সরি, এর থেকে সিম্পল আর কোনো কম্পিউটার আপনি ডিজাইন করতে পারবেন না আসলে। সো আমরা এতদিন যা যা দেখে আসছি সেগুলো আসলে খুবই বেসিক স্টেপস ছিল, ছোট ছোট খুবই ইজি জিনিস ছিল। বাট যখন আপনি এই সবগুলো জিনিসকে একত্রে মার্জ করে একটা কম্পিউটার ক্রিয়েট করতে যাবেন, তখন আসলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যায়। সো SAP 1 আসলে হচ্ছে খুবই সিম্পল এবং বেসিক ওয়েতে সিম্পলেস্ট একটা কম্পিউটার, যেটা কিছু ছোট্ট কোনো অপারেশন হয়তো পারফর্ম করতে পারে, এবং মানে একটা কম্পিউটার বা একটা মাইক্রোপ্রসেসরের স্ট্রাকচার যেমন হওয়া উচিত, সেটার একদম ইনিশিয়াল স্ট্রাকচারটা হচ্ছে SAP 1। সো এটাকে বলা হয় হচ্ছে মডার্ন কম্পিউটারের ফার্স্ট স্টেজ বা ফার্স্ট ইভলিউশন। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এক্সপ্লেন করেছিলেন হচ্ছে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে অ্যালবার্ট পল মালভিনো, এবং উনার এই ডিজিটাল সিস্টেম রিলেটেড অনেক বই আছে, আপনারা যদি জেনে থাকেন অলরেডি। সো এটা যদিও একটা সিম্পল কম্পিউটার, এটা বিভিন্ন ধরনের অ্যাডভান্স কনসেপ্টকে সে কি করে, কভার করে, এবং এটা হচ্ছে একটা বাস অর্গানাইজড কম্পিউটার। অর্থাৎ আমাদের এই কম্পিউটারের মধ্যে যেসব রেজিস্টার আছে, সেই রেজিস্টারগুলো একটা ট্রাইস্টেড বাফারের সাহায্যে এই ডব্লিউ বাসের সাথে কানেক্টেড থাকে, এবং ডব্লিউ বাসটাই আসলে মেইন আমাদের। ডব্লিউ বাসের মাধ্যমে আমাদের ডাটা আদান প্রদান হয়। ডব্লিউ বাস কি? ডব্লিউ বাস আসলে একটা বাস, যেটা নাম দিচ্ছি আমরা বেসিক্যালি ডব্লিউ। সো আমরা আর্কিটেকচার যখন পড়বো তখন ক্লিয়ার হবে। সো এটা ডেভেলপ করার আমাদের প্রাইমারি পারপোজ হচ্ছে গিয়ে আমাদের শিখতে হবে দুটা জিনিস। একটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর বা একটা সিপিইউ বেসিক্যালি কিভাবে কাজ করতে পারে, এবং ২ নাম্বার যে আমাদের পারপোজটা সেটা হচ্ছে কিভাবে এই কম্পিউটারটা বিভিন্ন ইনপুট আউটপুট সিস্টেমের সাথে বা মেমোরির সাথে ইন্টারঅ্যাক্ট করে সেটা শেখা। সো এটার ইনস্ট্রাকশন সেটটা খুবই সিম্পল। ইনস্ট্রাকশন সেট বলতে কি বোঝাচ্ছি, যে সে কি কি কাজ করতে পারে। খুবই সিম্পল, বেসিক্যালি আমরা একটু পরেই দেখব যে কেবলমাত্র ৫টা আসলে ইনস্ট্রাকশন থাকে এটার: লোড, অ্যাড, সাব, হল্ট এবং আউট। সো ইনস্ট্রাকশন গুলো আমরা আজকে দেখব। ফার্স্টে আসেন আমরা আর্কিটেকচারে আসি। এখানে আর্কিটেকচারে দেখলে দেখতে পারবেন যে দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন একটা আর্কিটেকচার, বাট যখন বুঝে যাবেন তখন আসলে খুব ইজি লাগবে, এবং এই আর্কিটেকচারটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সাম হলে এই আর্কিটেকচারটা আসতে পারে, তখন আপনাদেরকে এই ছবি এঁকে এটা ডিটেইলস লিখতে হবে। ডিটেইলস আমরা আস্তে আস্তে দেখব। সো আমরা আসেন দেখি যে কি কি আছে। এখানে দেখেন একটা ডব্লিউ বাস আছে, অর্থাৎ এই বাসের মাধ্যমে ডাটা আদান প্রদান হবে। ডাটা বা ইনস্ট্রাকশন যাই করেন না কেন, সবকিছু আদান প্রদান এই বাসের মাধ্যমে হবে, এবং এটা একটা 8 বিটের বাস, 8 বিটের ডাটা বাস। এখানে দেখেন বিভিন্ন ব্লক আছে। একটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, একটা হচ্ছে ইনপুট অ্যান্ড এমএআর বলছে, একটা র্যাম আছে, একটা ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, কন্ট্রোলার আছে, অ্যাকুমুলেটর আছে, অ্যাডার সাবট্রাক্টর আছে, রেজিস্টার আছে, আউটপুট রেজিস্টার আছে, বাইনারি ডিসপ্লে আছে। বিভিন্ন দিকে অ্যারো দেওয়া আছে। অ্যারো দেখেই বুঝতে পারতেছেন যে প্রোগ্রাম কাউন্টার থেকে বাসের মধ্যে অ্যারো দেওয়া, তার মানে কি প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালু কোথায় আসে? এই বাসে আসে। সো আমরা যদি একটু ছোট ছোট করে ইন শর্ট ফর্মে যদি আমরা প্রত্যেকটা ব্লকের কাজ জানতে চাই, প্রোগ্রাম কাউন্টারটা কি করে? কাইন্ড অফ আমরা যখন সিতে পয়েন্টার পড়ে আসছি, সিতে বা সিপিপিতে পয়েন্টার কি করে? আমরা নেক্সট কোন ইনস্ট্রাকশনে যাব সেটাকে পয়েন্ট করে রাখে। প্রোগ্রাম কাউন্টারও হচ্ছে সেরকম একটা জিনিস। অর্থাৎ আপনি নেক্সট কোন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে চান, সেই ইনস্ট্রাকশনটাকে জেনারেট করে দিবে হচ্ছে সেই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস। বেসিক্যালি সেই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস জেনারেট করে দিবে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। সো প্রোগ্রাম কাউন্টার যে অ্যাড্রেসটা জেনারেট করে দিবে, সেই অ্যাড্রেসটা চলে আসবে কোথায়? এই এমএআর বা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে। এটাকে এমএআর কেন বলা হয়? এটা হচ্ছে শর্ট ফর্ম অফ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। সো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে এই অ্যাড্রেসটা চলে আসবে। দেন কি করবে? এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার সেই অ্যাড্রেসটাকে র্যামের কাছে পাঠাবে। কেন পাঠাবে? বলবে এই অ্যাড্রেসের কন্টেন্টটুকু নিয়ে আসো। খুবই অদ্ভুত লাগছে হয়তো কথাবার্তাগুলো, একটু খাপছাড়া লাগছে। আমরা একটু পরে এক্সাম্পল না, বেসিক্যালি খুব ডিটেইলস এক একটা ব্লক দেখব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ইন শর্ট জাস্ট বলে যাচ্ছি কোনটা কি কাজ করে। সো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে ভ্যালুটা র্যামে লোড হবে। লোড হওয়ার পরে র্যাম কি করবে? অ্যাড্রেসের ভ্যালুটা র্যামে লোড হলো। র্যাম হচ্ছে সেই অ্যাড্রেসের কন্টেন্টের ভ্যালুটাকে বের করবে, জেনারেট করবে। করার পরে সেটা ডব্লিউ বাসে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে ধরেন সেই অ্যাড্রেসে কোনো একটা ইনস্ট্রাকশন আছে। এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম, সেই অ্যাড্রেসে কোনো একটা ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনটা এই ওয়্যারের মাধ্যমে বা এই কানেকশনের মাধ্যমে ইনস্ট্রাকশন রেজিস্টারে আসবে। সেখান থেকে 4 বিট যাবে কন্ট্রোলার সিকোয়েন্সারে, এবং 4 বিট যাবে ডব্লিউ বাসে।
তো গেল, যাওয়ার পরে ধরেন আমি অ্যাড করতে বলেছি, তখন সে কি করবে, অ্যাকুমুলেটরের ভ্যালুর সাথে এই বি রেজিস্টারের ভ্যালুকে অ্যাড করবে, এবং এই অ্যাড বা সাবট্রাক্ট করার জন্য আমাদের একটা অ্যাডার বা সাবট্রাক্টর প্রয়োজন, ভ্যালু দেখানোর জন্য আমাদের একটা আউটপুট রেজিস্টার প্রয়োজন, এবং রেজিস্টার থেকে সেই ভ্যালুটা আমরা কিছু এলইডির মাধ্যমে দেখাবো, যে এলইডির সমন্বয়টাকে আমরা বলতে পারি হচ্ছে বাইনারি ডিসপ্লে। সো ইন শর্ট, খুবই শর্ট ফর্মে এটা হচ্ছে আমাদের স্যাপ ওয়ানের আর্কিটেকচার। এখন আসেন আমরা এক একটা ব্লক ইন্ডিভিজুয়ালি একটু ইন ডিটেলসে দেখবো। সো প্রথম কথা আসেন যে স্যাপ ওয়ানের মেইন ফিচার গুলো তাহলে কি কি। মেইন ফিচার হচ্ছে একটা আউটপুট ডিভাইস আছে, 8টা এলইডি থাকবে তার মধ্যে, এবং এটার মধ্যে আমরা 16 বাইটস অফ র্যাম ইউজ করি, তার মানে হচ্ছে এটার মধ্যে 16 মেমোরি লোকেশন থাকবে, প্রত্যেকটা মেমোরি লোকেশনে 8 বিট থাকবে। কিভাবে হচ্ছে সেটাও একটু পরে দেখব। এটার 5টা ইনস্ট্রাকশন থাকবে, 5টা হচ্ছে লোড, আউট, হল্ট, এই 5টা ইনস্ট্রাকশনের মধ্যে লোড, আউট, হল্ট, এগুলোর মধ্যে আমরা জাস্ট একটা অপারেন্ড দিয়ে কাজ করলেই পারবো, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপারেন্ডও লাগছে না, বাট আমাদের কি হচ্ছে, যখন সাব করতে হবে কিংবা অ্যাডিশন করতে হবে, তখন আমাদের কি করতে হবে, অপারেন্ডের প্রয়োজন পড়বে। ফাইন, এবার আসেন অ্যাকুমুলেটর আর্কিটেকচারে। অ্যাকুমুলেটর আর্কিটেকচারে কি থাকবে, অ্যাকুমুলেটর থাকবে একটা, ভ্যালু আউট করতে হবে, আউটপুট দেখাতে হবে, সেজন্য একটা আউট রেজিস্টার থাকবে। অ্যাকুমুলেটরের সাথে অন্য কোনো রেজিস্টারের ভ্যালু যোগ করতে হবে, যে রেজিস্টারটা হচ্ছে বি রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থাকবে, ইনস্ট্রাকশন রেজিস্টার থাকবে। আচ্ছা, এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এবং ইনস্ট্রাকশন রেজিস্টার কেন লাগবে দেখেন, আমাদের এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা কি করে, আমাদের প্রোগ্রাম কাউন্টারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নিয়ে এসে সেই ভ্যালুটাকে র্যামে পাঠায়, মেমোরির ওই অংশটুকু ওই অ্যাড্রেসটা খুঁজে বের করে সে র্যামে পাঠায়। সো র্যাম থেকে ইনস্ট্রাকশন আসে, আবার সেই ইনস্ট্রাকশন থেকে আবার অ্যাকুমুলেটরে যায়। সো অ্যাকুমুলেটরে যোগ বিয়োগ করার জন্য আসলে আমাদের কি লাগবে, এই এমএআরটাও লাগবে, র্যামটাও লাগবে, এটাও লাগবে। সো বেসিক্যালি 3টা জিনিসই আসলে কি আমাদের অ্যাকুমুলেটরের সাথে কানেক্টেড, প্রত্যেকটা জিনিস অ্যাকুমুলেটরের সাথে কানেক্টেড আসলে অ্যাকুমুলেটর আর্কিটেকচারে আমরা এই দুটাকে অ্যাড করতে পারি। সো ফাইন, এখন আসেন আমাদের কি কি আছে আরেকবার যদি আমরা একটা রিক্যাপ করি। আমাদের 8 বিটের একটা ডব্লিউ বাস আছে, একটা প্রোগ্রাম কাউন্টার আছে যেটা হচ্ছে 4 বিটের। এই প্রোগ্রাম কাউন্টার জাস্ট আপ কাউন্টিং করে, অর্থাৎ সে কি করে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারে, 15 থেকে 14, 14 থেকে 13 এগুলো সে পারে না। 0 থেকে 1 2 3 4 5 6 গিয়ে 15, 15 থেকে আবার ঘুরে এসে সে 0 তে যায়। 4 বিটের একটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার আছে আমাদের কাছে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কোনটা, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে এই যে আমাদের সেকেন্ড ব্লকটা যেটা, সেটা, এটা হচ্ছে আমাদের জন্য মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। সো ফাইন, আমাদের 16 বাইটের মেমোরির একটা র্যাম আছে, 8 বিটের একটা ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, এবং এর পরেরটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট দেখেন, 6 সাইকেল কন্ট্রোলার উইথ 12 বিট মাইক্রো ইনস্ট্রাকশন ওয়ার্ড। এই যে আমাদের একদম বাম দিকে নিচের ব্লকটা দেখেন, কন্ট্রোলার সিকোয়েন্সার লেখা, এই কন্ট্রোলার সিকোয়েন্সার থেকে দেখেন অনেকগুলো সিগন্যাল জেনারেট হচ্ছে, টোটাল 12টা সিগন্যাল জেনারেট হয়, এটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড। সো এই কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে মেইনলি সবকিছু কন্ট্রোল করে। এই কন্ট্রোল ওয়ার্ডটা 12 বিটের হয়, যেটাকে আমরা মাইক্রো ইনস্ট্রাকশন ওয়ার্ডও বলি, এবং এই যে এই 12 বিটের মাইক্রো ইনস্ট্রাকশন ওয়ার্ডটা দিয়ে সব ধরনের কাজ হয়। এই কাজগুলো অর্থাৎ আপনি যদি লোড করতে দেন বা অ্যাডিশন করতে দেন, সাবট্রাকশন করতে দেন, হল্ট করতে দেন, আউট করতে দেন, যে কোনো ইনস্ট্রাকশনই দেন না কেন সে 6টা সাইকেলে সেই কাজটা করে। এই জন্যই আমরা বলি হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল। আপনি কিন্তু চাইলে কিছু কিছু অপারেশন আছে, ধরেন সাপোজ হল্ট অপারেশনটা আপনারা চাইলে 4টা সাইকেলও করে ফেলতে পারেন, বাট তারপরও স্যাপ ওয়ান কি করবে, যে কোনো অপারেশন পারফর্ম করতে সে 6টা সাইকেল নেবে, অর্থাৎ সবচেয়ে সিম্পল ওয়েতে সে কাজ করবে, যে আমার কাছে যাই আসুক না কেন আমি 6টা সাইকেলেই কাজ করব। তাহলে আমার আর এক্সট্রা একটা হিসাবের কোনো প্রয়োজন পড়ছে না যে 6টা লাগছে কি লাগছে না। আমাদের 8 বিটের একটা অ্যাকুমুলেটর থাকবে, 8 বিটের একটা রেজিস্টার থাকবে, 8 বিটের অ্যাডার সাবট্রাক্টর থাকবে, এবং 8 বিটের আউটপুট রেজিস্টার থাকবে। এখন আসেন, এতক্ষণ তো একটা জাস্ট ওভারভিউ পেলেন আপনারা যে স্যাপ ওয়ান জিনিসটা কি হতে পারে। এখন হচ্ছে আমরা এক একটা ব্লককে খুব ডিটেইলসে দেখব, এবং এক্সাম হলে যখন আপনাদের আর্কিটেকচার আসবে তখন আপনাদের ছবিটা আঁকতে হবে মাস্ট। ছবিটা আঁকার পরে এই প্রত্যেকটা ব্লককে ইন্ডিভিজুয়ালি ডিসক্রাইব করতে হবে। সো এইগুলো যদি বুঝে রাখেন তাহলে আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, নিজেরা নিজেদের মতো করে লিখতে পারবেন। সো ফার্স্ট আসেন প্রোগ্রাম কাউন্টারটা কি। প্রোগ্রাম কাউন্টারটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে 4 বিটের একটা প্রোগ্রাম কাউন্টার। সো 4 বিট দিয়ে আমরা কি কি রিপ্রেজেন্ট করতে পারি, 4 বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে 0 0 0 0 0 থেকে 4টা 1, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ ডেসিমালের 0 থেকে 15 পর্যন্ত অ্যাড্রেস আমরা
এটা দিয়ে জেনারেট করতে পারবো। প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে আপনি এর পরে কোন ইনস্ট্রাকশনটা পারফর্ম করবেন সেটাকে সে কি করবে, সেটার অ্যাড্রেসটা সে জেনারেট করবে। ধরেন আমার একটা প্রোগ্রাম লেখা আছে, কোন একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের প্রথম লাইনটার অ্যাড্রেস থাকবে কোথায়, আমাদের প্রোগ্রাম কাউন্টারে 000 তে, বাইনারি অ্যাড্রেস 000 তে থাকবে। এরপরে সেকেন্ড যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটা কোথায় স্টোর করা থাকবে, সেটা হচ্ছে 0001 এ স্টোর করা থাকবে। সাপোজ যে আমাদের প্রোগ্রামের প্রথম ইনস্ট্রাকশনটা থাকবে বাইনারি 0000 অ্যাড্রেসে এবং দ্বিতীয় ইনস্ট্রাকশনটা থাকবে হচ্ছে কত, এই 1 নাম্বার অ্যাড্রেসে। ফাইন। সো প্রোগ্রাম কাউন্টার কি করবে, পরবর্তী কোন ইনস্ট্রাকশনটাকে আপনাকে ফেচ করতে হবে এবং এক্সিকিউট করতে হবে সেটার অ্যাড্রেসটা সে কি করে, জেনারেট করে। জেনারেট করার পরে সে কি করে, সে এই ভ্যালুটাকে ডব্লিউ বাসে পাঠায় দেয়। তো পাঠায় দিলে কি হচ্ছে, ধরেন প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু হচ্ছে 0100, তার মানে পরবর্তী ইনস্ট্রাকশন আসলে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, র্যামের, ধরেন আমাদের র্যামের, এটাও কিন্তু র্যামের অ্যাড্রেস, এটা কিন্তু প্রোগ্রাম কাউন্টারের কোনো অ্যাড্রেস ফিল্ড বা কিছু নাই, প্রোগ্রাম কাউন্টার জাস্ট অ্যাড্রেসটা জেনারেট করবে। সো র্যামের 0100 অ্যাড্রেসটা যেটা, ধরেন এটা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার অ্যাড্রেস। অর্থাৎ 0100 অ্যাড্রেসে যে ইনস্ট্রাকশনটা আছে, এই অ্যাড্রেসে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটার সে কাজ করবে। তার মানে আমরা যখন প্রোগ্রাম কাউন্টার থেকে 0100 ভ্যালুটা ডব্লিউ বাসে দিব, সে কি করবে, এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার সেই ভ্যালুটাকে লোড করে র্যামের কাছে পাঠাবে। র্যাম তখন র্যাম তখন এই যে আমাদের 4 নাম্বার অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেটাকে সে রিড করে নিয়ে আসবে, রিড করে পরবর্তী কাজ করবে। সো এই প্রোগ্রাম কাউন্টারটা বেসিক্যালি কি, যদি আমরা লাস্ট লাইনটা দেখি, এটা হচ্ছে একটা কাইন্ড অফ পয়েন্টার রেজিস্টারের মতো, যেটা কি করে পয়েন্টস টু দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটাকে আমরা ফেচ করবো এবং এক্সিকিউট করব। সো এতটুকু পর্যন্ত আমি অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে কোনো ইন্টারাকশন ছাড়াই। এতটুকু পর্যন্ত কারো কোথাও বুঝতে প্রবলেম থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলতে পারেন। বুঝেছি। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিরা বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো প্রোগ্রাম কাউন্টারের ব্লকটা দেখা শেষ। এখন আসেন আমরা পরবর্তী ব্লকটা দেখব, যেটা হচ্ছে ইনপুট অ্যান্ড মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এবং মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটাকে আমরা সংক্ষেপে কি বলি, এমএআর। সো এমএআর এর কাজটা কি, এমএআর এর কাজটা কি, নামটা শুনেই বুঝতেছি যে এটা কি করছে, একটা মেমোরি টাইপের কিছু। সো সে কি করবে, আমরা যে প্রোগ্রাম কাউন্টার থেকে কি করতেছি, একটা ভ্যালু পাঠাচ্ছি, সে এই প্রোগ্রাম কাউন্টার থেকে যে অ্যাড্রেসটা পাচ্ছে, অর্থাৎ সেটার কোনো ডাটার অ্যাড্রেস হতে পারে, কোনো ইনস্ট্রাকশনের অ্যাড্রেসও হতে পারে, সেই অ্যাড্রেসটাকে সে কি করবে, স্টোর করে রাখবে, এবং এটা হচ্ছে 4 বিটের একটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। সো সে কি করবে, মেইন কাজ হচ্ছে তার, সে ডাটা এবং ইনস্ট্রাকশনের অ্যাড্রেসকে স্টোর করবে। তাহলে যখন স্যাপ ওয়ান রানিং মোডে আছে তখন কি করব, আমরা প্রোগ্রাম কাউন্টার থেকে কোনো একটা অ্যাড্রেস জেনারেট করব, ডব্লিউ বাসে অ্যাড্রেসটা পাঠাবো, সেই ডব্লিউ বাস থেকে আবার কি হবে, এমএআর রেজিস্টারে, এমএআর এ এই অ্যাড্রেসটা লোড হয়ে যাবে। এবং লোড করার কি প্রয়োজন, লোড করার প্রয়োজন হচ্ছে সে রেজিস্টারে এই ডাটাটা লোড করবে, মানে অ্যাড্রেসের ভ্যালুটা লোড করবে, করার পরে সে কি করবে, এই অ্যাড্রেসটা র্যামকে দিয়ে দিবে। কারণ র্যামের কাজ হচ্ছে ওই অ্যাড্রেস থেকে ভিতরের কন্টেন্টটাকে রিড করে নিয়ে আসা। এখন কোন অ্যাড্রেস থেকে সে রিড করবে সেটা জানার জন্য তো তাকে অ্যাড্রেসটা পাইতে হবে, এই অ্যাড্রেসটা তাকে পাঠাবে হচ্ছে এমএআর। প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেস জেনারেট হবে, ডব্লিউ বাসে যাবে, ডব্লিউ বাস কি করবে, এমএআর রেজিস্টারে দিবে, এমএআর রেজিস্টার থেকে সেটা র্যামে চলে আসবে। সো এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাজ, খুবই সংক্ষিপ্ত একটা কাজ তার। এবার আসেন র্যামের কথা। সো র্যামটা হচ্ছে আমাদের থার্ড ব্লক। র্যাম হচ্ছে থার্ড ব্লক। এই র্যামটা হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক টিটিএল র্যাম। যদি কেউ জানতে চান যে টিটিএল র্যামটা আসলে কি, টিটিএল র্যামটা হচ্ছে একটা বাইপোলার ট্রানজিস্টর ইউজ করে এরকম একটা র্যাম। এটা হচ্ছে হার্ডওয়্যারের জিনিসপত্র, আপনারা চাইলে একটু গুগল করে দেখতে পারেন। সো এটা 16x8, 16x8 বলতে কি বোঝায়, সে হচ্ছে 16 বাইটের তার মেমোরি লোকেশন আছে, অর্থাৎ 16টা মেমোরি লোকেশন আছে, এবং প্রত্যেকটা মেমোরি লোকেশনে সে 8টা করে বিট স্টোর করতে পারে। অর্থাৎ আমাদের যদি র্যামটা আমি ফিজিক্যালি যদি ড্র করতে চাই, তাহলে কি হবে, আমাদের 0 থেকে 16 পর্যন্ত হচ্ছে মেমোরি অ্যাড্রেস থাকবে। এটা যদি 0 হয় 1, সরি 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টা অ্যাড্রেস থাকবে, এবং প্রতিটা অ্যাড্রেসে আমরা 8 বিট করে ডাটা রাখতে পারবো। প্রতিটা অ্যাড্রেসে আমরা 8 বিট করে ডাটা রাখতে পারবো। এই কারণে এটাকে বলা হচ্ছে 16x8 স্ট্যাটিক, 16x8 সাইজের র্যাম বেসিক্যালি।
সো এই ৮ বিট কি হতে পারে, ভিতরের যে ৮ বিটের অংশটা, এই যে ভিতরের ৮ বিটের অংশটা, এটা ডাটাও হতে পারে, ইনস্ট্রাকশনও হতে পারে, আমরা জানি না। আমরা এটা চাইলে ডাটাও স্টোর করতে পারি, ইনস্ট্রাকশনও স্টোর করতে পারি। সো আমরা এই র্যামটাকে প্রোগ্রাম করতে হয়, আমরা জানি অলরেডি, আমরা রম র্যাম পড়ে আসছি। র্যাম প্রোগ্রাম করার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে বিভিন্ন সুইচের হেল্প নিতে হয়। সো সুইচের সাহায্যে আমরা কি করতে পারি, অ্যাড্রেস এবং ডাটা স্টোর করার জন্য র্যামটাকে প্রোগ্রাম করতে পারি, এবং প্রোগ্রাম করে আমরা বেসিক্যালি প্রোগ্রামটা কখন করি, কোনো কম্পিউটার রান হওয়ার আগে বা কোনো কম্পিউটারের প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে সেটাকে প্রোগ্রাম করে নিই, ইনিশিয়ালি প্রোগ্রাম করা থাকে বেসিক্যালি। সো যখন আমরা কাজ করতে থাকি, যখন আমাদের স্যাপ ওয়ানটা রানিং মোডে আছে, তখন ফার্স্ট স্টেপটা কি হয়, প্রোগ্রাম কাউন্টার একটা ইনস্ট্রাকশন সরি অ্যাড্রেস জেনারেট হয়। কিসের অ্যাড্রেস, পরবর্তী কোন ইনস্ট্রাকশনটা কাজ করবে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটা কিভাবে আসে, সেই অ্যাড্রেসটা হচ্ছে ডব্লিউ বাসে আসে, ডব্লিউ বাস থেকে এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে আসে। সো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার সেই অ্যাড্রেসের ভ্যালুটাকে লোড করে, লোড করার পরে সে কি করে, র্যামে পাঠায় দেয়। র্যাম সেই অ্যাড্রেসের ভিতরে কি কন্টেন্ট আছে সেটাকে সে রিড করে। সো র্যামের কাছে মনে করেন আমাদের অ্যাড্রেস আসলো হচ্ছে এইটা 0001। সো এই অ্যাড্রেসের ভিতরে ধরেন আমার কাছে এই 8 বিটের ডাটাটা আছে। সো সে কি করবে, এই ভিতরের 8 বিটের ডাটা, যেটা দিয়ে আসলে কোনো ইনস্ট্রাকশন বুঝাতে পারে, ডাটাও বুঝাইতে পারে, বা কোনো ইনস্ট্রাকশনও থাকতে পারে বেসিক্যালি। সো সে এই র্যামের ভিতরের কন্টেন্টটাকে, ওই অ্যাড্রেসের কন্টেন্টটাকে রিড করে পরবর্তী কাজ করবে। সো রিড করলো, রিড করার পরে তাহলে কি করতে হবে, রিড করার পরে তো আসলে নিজের কাছে নিয়ে বসে থাকলে হবে না, সেটাকে আবার কাকে পাঠিয়ে দিতে হবে, ডব্লিউ বাসে পাঠিয়ে দিতে হবে। আমরা অলরেডি বলে ফেলছি যে স্যাপ1 কি করে, যে কোনো ধরনের ইনস্ট্রাকশন বা ডাটার আদান প্রদান ডব্লিউ বাসের মাধ্যমে করে। ডিরেক্টলি কানেক্টেড খুবই কম কম্পোনেন্ট আছে, যেমন ধরেন এমএআর এবং র্যাম, এটা ডিরেক্টলি কানেক্টেড। বাট বাকি সবকিছুই আসলে কি হয়, আমাদের যে ওয়্যারটা আছে, বাসটা আছে, সরি ডব্লিউ বাস, সেই ডব্লিউ বাসের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। সো এই গেল র্যামের পোর্শনটুকু। এখন আসেন পরবর্তী অংশটা দেখি, ইনস্ট্রাকশন রেজিস্টার। সো ইনস্ট্রাকশন রেজিস্টারটা কি করছে, ইনস্ট্রাকশন রেজিস্টারটা হচ্ছে, আমি ধরেন র্যামের কাছ থেকে একটা, র্যামে যে কন্টেন্টটা আছে, ধরেন 0000 অ্যাড্রেসে এই কোন একটা কন্টেন্ট আছে, ধরেন সাপোজ এ কন্টেন্ট আছে, জাস্ট এক্সাম্পল। প্রোগ্রাম কাউন্টার কি করলো, ফার্স্ট অ্যাড্রেসটা জেনারেট করলো, সেটা ডব্লিউ বাসে পাঠাইলো, ডব্লিউ বাস কি করলো, সেই অ্যাড্রেসটা এমএআর এ পাঠাইলো, এমএআর সেই অ্যাড্রেসটা লোড করে র্যামকে দিল। র্যাম কি করলো, এই যে 00 অ্যাড্রেস বা যে অ্যাড্রেসটা আসলে লোড করা হয়েছে সেই অ্যাড্রেসের কন্টেন্টটাকে বের করলো, কন্টেন্টটাকে বের করলে সে ডব্লিউ বাসে পাঠাইছে। ডব্লিউ বাস কি করবে, এই যে কন্টেন্টটা, ধরেন এটা আমার জন্য কোন একটা ইনস্ট্রাকশন। সো এই ইনস্ট্রাকশনটাকে সে কি করবে, ডব্লিউ বাস এই ইনস্ট্রাকশনটাকে কি করবে, ইনস্ট্রাকশন রেজিস্টারে পাঠিয়ে দিবে। সো ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ কি, সে কোনো ইনস্ট্রাকশন পেলে সেটাকে স্টোর করবে, এবং অবশ্যই আমাদের এটার জন্য কি করতে হয়, যে কোনো রেজিস্টারই ডাটা স্টোর করে কিভাবে, ক্লক পালসের মাধ্যমে। সো যখন আমরা পজিটিভ ক্লক পালস দিব তখন সেই ডাটাটাকে স্টোর করবে। এই ইনস্ট্রাকশন রেজিস্টার দেখেন 8 বিট রিসিভ করছে, ইনস্ট্রাকশন রেজিস্টার 8 বিট রিসিভ করছে, র্যাম কিন্তু তাকে 8 বিট ডাটা দিচ্ছে, কারণ আমরা জানি র্যামের কন্টেন্ট গুলো 8 বিটের হয়। সো র্যাম 8 বিটের ডাটা দিচ্ছে, ইনস্ট্রাকশন রেজিস্টার 8 বিটের ডাটা রিসিভ করছে। কিন্তু এই 8 বিটের ডাটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রথম 4 বিট যাচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সারে, আপার নিবল বা এমএসবি থেকে প্রথম 4 বিট যাচ্ছে হচ্ছে আমাদের কন্ট্রোলার সিকোয়েন্সারে। সেখানে গিয়ে কি হচ্ছে সেটা আমরা নেক্সটে দেখবো, বাট আমরা জেনারেলি জেনে রাখি যে 4 বিট, প্রথম 4 বিট চলে আসবে কন্ট্রোলার সিকোয়েন্সারে, এবং লাস্টের যে 4 বিট, অর্থাৎ ইনক্লুডিং এলএসবি লাস্টের 4 বিট, সেটা চলে যাবে হচ্ছে ডব্লিউ বাসে। তার মানে ইনস্ট্রাকশন রেজিস্টারের প্রথম 4 বিট যাবে হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সারে, এবং পরের 4 বিট যাবে হচ্ছে ডব্লিউ বাসে। সো এটা ছিল আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার, যার কাজ আসলে কিছুই না, সে র্যাম থেকে ডাটা নিবে, নিয়ে দুই ভাগে ভাগ করে দুইজনের কাছে পাঠিয়ে দিবে। একটা প্রথম 4 বিট যাবে কন্ট্রোলার সিকোয়েন্সারে, পরে 4 বিট যাবে হচ্ছে ডব্লিউ বাসে। সো এতটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? এমএসবিটা কি ডব্লিউ বাসে যাবে? না না, এলএসবিটা মানে শেষের 4টা বিট, আর প্রথম 4টা বিট যাবে হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সারে। জি ম্যাম। আচ্ছা, আর কারো ম্যাম কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। ম্যাম পিসি তো ম্যাম 4 বিটের ভ্যালু ডব্লিউ বাসে দিচ্ছে, আবার র্যাম ম্যাম 8 বিটের ভ্যালু দিচ্ছে ডব্লিউ বাসে। ম্যাম হ্যাঁ আমার আমি ডব্লিউ বলি, বাস বলছি দাঁড়ান, আমি আপনার কোশ্চেনটা মনে হয় বুঝতে পেরেছি, একটু অ্যান্সার করি, তারপরে আপনার কনফিউশন থাকলে বললেন। এখানে দেখেন 4 আচ্ছা বিটের, আমাদের যে কোনো অ্যাড্রেস বা ইনস্ট্রাকশন হচ্ছে 4 বিটের হচ্ছে, হ্যাঁ। অ্যাড্রেস কেন 4 বিটের, কারণ আমাদের র্যামটা কি, র্যামের মেমোরি লোকেশন হচ্ছে 16। আমরা 4 বিট দিয়ে 0 থেকে 15 পর্যন্ত 16টা অ্যাড্রেস জেনারেট করতে পারি। সো আমাদের এই জন্য হচ্ছে 4 বিটের অ্যাড্রেস, আমাদের র্যামটা হচ্ছে 16 বিটের।
মানে 16টা মেমোরি লোকেশনের, সরি 16 বিটের না। সো আমরা এইখানে প্রত্যেকটা, এটা ধরেন আমার যদি র্যাম হয়, র্যাম কি হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত হচ্ছে তার মেমোরি লোকেশন, এটা ধরেন 16। সো প্রত্যেকটা মেমোরি লোকেশনে 8 বিটের ডাটা আছে। সো এমএআর যখন তাকে 4 বিটের অ্যাড্রেস দিল, ধরেন অ্যাড্রেস দিছে হচ্ছে 0010, সো সে তখন কি করবে, এই 2 নাম্বার অ্যাড্রেসে চলে আসছে 0010 অ্যাড্রেসে। সো এই অ্যাড্রেসের ভিতরে ধরেন কোনো একটা ডাটা আছে এরকম 11001100 এরকম একটা ডাটা আছে। সো এই 8 বিটের ডাটাটাকে সে রিড করবে, রিড করে সে ডব্লিউ বাসে দিবে। এই কারণে সে রিসিভ করছে 4 বিট কিন্তু ডাটা দিচ্ছে 8 বিট। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এটাই কি কোশ্চেন ছিল না আপনার? জি ম্যাম। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, আর অন্য কারো কোনো কোশ্চেন? ম্যাম তাহলে ডাব্লিউ বাসের টোটাল ওয়্যার কয়টা থাকে? 8টা বিট থাকে, মানে 8 বিট আপনি ট্রান্সফার করতে পারবেন ম্যাক্সিমাম। 8 বিটের ডাটা বাস আসলে এটা। যখন প্রয়োজন তখন সে 4 বিট জি ম্যাম, পাঠাবে, বুঝতে যখন পেরেছি। প্রয়োজন 8 বিট পাঠাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? সো অনেকের কোশ্চেন থাকতে পারে বা অনেকের একটু কনফিউশন লাগতে পারে যে এখানে ইনপুটে 4 বিট, ইনপুটে 8 বিট, এক্সটার্নাল ইনপুট, এগুলা দিয়ে কি হচ্ছে? এগুলো আপনারা অনেক জায়গায় দেখবেন যখন স্যাপের ব্লক ডায়াগ্রাম নেটে সার্চ করবেন তখন দেখবেন অনেক জায়গায় এগুলাকে ওভারলুক করা হয়, দেওয়াই হয় না। এটা হচ্ছে আপনি যদি কোনো এক্সটার্নালি ইনপুট দিতে চান সেক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে। এক্সটার্নাল ইনপুটের ছাড়া যদি স্যাপ ওয়ান নিজে জেনারেট করে কাজ করতে থাকে তখন এগুলার কোনো প্রয়োজন নাই। সো আমাদের একটা পোর্শন পুরোটা মোটামুটি দেখা শেষ, জাস্ট কন্ট্রোলার সিকোয়েন্সারটা বাকি আছে। এটাই হচ্ছে মেইন জিনিস স্যাপের, যেটা আমরা পরবর্তীতে দেখবো, যেহেতু একটু কমপ্লেক্স চিন্তা ভাবনা এখানে আসলে, সো আমরা এটা পরে দেখবো। ইজি ব্লকগুলো আমরা আসলে আগে দেখে ফেলছি। সো এবার আসেন ডান পাশের পোর্শনটুকুতে। ডান পাশের পোর্শনে আমাদের কি ছিল? অ্যাকুমুলেটর ছিল। অ্যাকুমুলেটরটা আমরা জানি 8 বিটের অ্যাকুমুলেটর, অলরেডি বলে ফেলছি। সো অ্যাকুমুলেটর কি করবে? আচ্ছা, অ্যাকুমুলেটরের আগে অ্যাডার সাবট্রাক্টর বলি। অ্যাডার সাবট্রাক্টর হচ্ছে আমাদের 8 বিটের। সো অ্যাডার সাবট্রাক্টর কি করবে? যোগ করবে অথবা বিয়োগ করবে। তার মানে আমাদের স্যাপ ওয়ানটা বেসিক্যালি কি করতে পারে? অ্যারিথমেটিক অপারেশন জাস্ট দুইটা করতে পারে, সে জাস্ট অ্যাডিশন করতে পারে এবং সাবট্রাকশন করতে পারে। সো টুস কমপ্লিমেন্ট ইউজ করে সে কাজ করে, ইউজ করে কাজ করে সে। তার মানে অ্যাডার সাবট্রাক্টরটা আসলে টুস কমপ্লিমেন্ট অ্যাডার সাবট্রাক্টর। এখানে দেখেন আমরা একটা সিগন্যাল দিই, এখানে আমরা এসইউ নামে একটা সিগন্যাল দিই। এসইউ সিগন্যালটা যখন আমাদের লো থাকবে, এই সিগন্যালটা লো থাকা মানে হচ্ছে আমাদের যোগ হবে, এবং এসইউ সিগন্যালটা যখন হাই থাকবে অর্থাৎ এসইউ ইজ ইকুয়াল টু যদি আমরা 0 দেই, এসইউ ইজ ইকুয়াল টু 0 দিলে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি হবে, অর্থাৎ অ্যাডারে যোগ অপারেশনটা পারফর্ম হবে। এবং এসইউ ইজ ইকুয়াল টু যদি 1 দিই অর্থাৎ এসইউ যদি আমরা হাই দেই তখন আমাদের অ্যাডারে সাবট্রাকশন অপারেশনটা হবে। সো এই সিগন্যালটা দিয়ে আমরা আসলে অ্যাডার সাবট্রাক্টরের কোন অপারেশনটা হবে সেটা ফিক্স করে দিচ্ছি। যেহেতু আমাদের মাত্র দুইটা হচ্ছে কি অপারেশন, হয় অ্যাড না হয় সাবট্রাক্ট, সো আমরা জাস্ট একটা সিগন্যাল দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারছি। এবং এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস অ্যাডার সাবট্রাক্টর, অর্থাৎ আপনার অ্যাসিনক্রোনাস কি কারো যদি মনে না থাকে, সিনক্রোনাস হচ্ছে ক্লক পাসের সাথে সাথে চেঞ্জ হয়, ক্লক পাস না দিলে চেঞ্জ হয় না। এবং অ্যাসিনক্রোনাস হচ্ছে কি আপনার ইনপুট চেঞ্জ হয়ে গেলেই আপনার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো আমরা জানি যে আসলে অ্যাডার সাবট্রাক্টর অ্যাসিনক্রোনাসই হয়। আপনি যদি অ্যাডার সাবট্রাক্টরের ইনপুট চেঞ্জ করে ফেলেন তাহলে তো তার ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে, আউটপুটও চেঞ্জ হয়ে যাবে। সো ফাইন, এবার আসেন আরেকটা সিগন্যাল আছে অ্যাডার সাবট্রাক্টরে, যেটা হচ্ছে ইউ সিগন্যাল। ই সিগন্যাল, ই ইউ সিগন্যাল, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইউটা দেখেন যখন আমরা হাই দিব বা ইউ ইজ ইকুয়াল টু যখন 1 দিব, দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ লো না, কোনো বার নাই, হাই সিগন্যাল। সো যখন আমরা ইউ ইজ ইকুয়াল টু 1 দিব তখন কি করবে? এই অ্যাডার সাবট্রাক্টরের ভিতরে যে আউটপুটের ভ্যালুটা আছে, আবারও বলি, ইউ যখন 1 দিব তখন আমার এই যোগ বা বিয়োগের যে আউটপুটের ভ্যালুটা আছে সেটাকে সে কি করবে? ডব্লিউ বাসে পাঠিয়ে দিবে, এটাকে সে ডব্লিউ বাসে পাঠিয়ে দিবে। সো আমরা একটু একটা জিনিস খেয়াল করব, প্রত্যেকটা ব্লকে দেখবেন বেশিরভাগ ব্লকে ই ভ্যালু আছে, ই একটা সিগন্যাল আছে, ভ্যালু তো না, সিগন্যাল আছে। ই সিগন্যালটার কাজ হচ্ছে যখন সে ই সিগন্যালে 1 পাবে তখন সে এই ভ্যালুটাকে ডাটাবাসে দিয়ে দিবে, কাইন্ড অফ থ্রো করার মতো। যখন আমি ই সিগন্যালে হাই ভ্যালু পাবো তখন আমার ব্লকের যে ভ্যালুটা আছে সেটাকে আমি ডব্লিউ বাসে থ্রো করে দিব, আউটগোয়িং আর কি, আউটগোয়িং সিগন্যাল এটা। সো ফাইন, এটা হচ্ছে আমাদের অ্যাডার সাবট্রাক্টরের কাজ, এবং অ্যাডার সাবট্রাক্টর কিভাবে কাজ করে সেটাও বলে ফেলছি। এখন আসেন অ্যাকুমুলেটর কি করে। আমরা জানি অলরেডি অ্যাকুমুলেটর নিয়ে অনেক কিছু পড়ে ফেলছি, আমরা অনেকগুলো এক্সাম্পলে জানি যে এ রেজিস্টারে আমরা সব যোগ বিয়োগ করে রাখি। সো অ্যাকুমুলেটরটাকে আমরা ইন শর্ট ফর্ম এ রেজিস্টার বলতে পারি। সো অ্যাকুমুলেটর কি করে? অ্যাকুমুলেটর হচ্ছে ধরেন আমি 5 আর 3 যোগ করতে দিছি এই স্যাপ 1 কে, 5 আর 3। সো
অ্যাকুমুলেটরের ভ্যালুটা 5 হইতে হবে, তার মানে সে অ্যাকুমুলেটরের ভ্যালুর সাথে অ্যাকচুয়ালি যোগ করে। এই অ্যাকুমুলেটরে 5 থাকতে হবে, সে কি করবে 3 যোগ করবে। 3টা কই থেকে পাবে? 3টা পাবে হচ্ছে এই বি রেজিস্টার থেকে। সো অ্যাকুমুলেটর হচ্ছে বি রেজিস্টারের ভ্যালুর সাথে নিজেকে যোগ করবে, যোগ করার পরে যোগ করবে কার মাধ্যমে? এই অ্যাডার সাবট্রাক্টরের মাধ্যমে। যোগ করার পরে এই যোগের ভ্যালুটা আবার এই অ্যাকুমুলেটরে স্টোর করবে। এই কারণে দেখেন কেবলমাত্র অ্যাকুমুলেটরের অ্যারোটা বাই ডিরেকশনাল, অর্থাৎ অ্যাকুমুলেটর থেকে ডাটা বাসে ভ্যালু যাবে এবং ভ্যালুটা আবার রিটার্ন হয়ে আসবে। মনে করেন 5 আর 3 যোগ করতে দিছি, এই 5 আসবে, এখান থেকে অ্যাকুমুলেটর থেকে অ্যাডারে আসবে 5 এবং রেজিস্টার বি থেকে অ্যাডারে আসবে 3। সো 5 আর 3 যোগ করবে, যোগ করে 8 পাবে। সো এই 8 বিটের ডাটা বাস আছে, সরি 8 বিটের ওয়্যার আছে, এই 8 বিটের ওয়্যার দিয়ে সেই যে আমার যোগফলটা হচ্ছে 8। আচ্ছা 5 আর 3 না দিই, 5 আর 2 দিই, বারবার 8 চলে আসছে। সো ধরেন যোগ হয়েছে 7, সেই 7টাকে সে কোথায় পাঠাবে? 7 এর ভ্যালুটাকে সেই ওয়্যার দিয়ে পাঠিয়ে দিবে ডব্লিউ বাসে। ডব্লিউ বাস এই ভ্যালুটাকে আবার কি করবে? অ্যাকুমুলেটরে লোড করবে। সো অ্যাকুমুলেটরের কাজটা আসলে এখানে সবচেয়ে বেশি, এই কারণে দেখবেন অ্যাকুমুলেটর বেসিক্যালি বাই ডিরেকশনাল। সো অ্যাকুমুলেটরে দুইটা আউটপুট আছে, একটা আউটপুট কি করে? দুইটাই 8 বিটের আউটপুট। যখন প্রয়োজন সে ডব্লিউ বাসে আউটপুট দেয় এবং যখন প্রয়োজন তখন সে অ্যাডার সাবট্রাক্টরে আউটপুট দেয়। যখন তার যোগ করার প্রয়োজন অ্যাডারে আউটপুট দেয় এবং যখন ভ্যালুটাকে কোথাও পাস করানোর প্রয়োজন, মনে করেন এই অ্যাকুমুলেটরের ভ্যালুটা আউটপুটে পাঠানোর দরকার, আউটপুট রেজিস্টারে পাঠানোর দরকার, তখন সে কি করবে? তখন সে ডব্লিউ বাসে ডাটা পাঠিয়ে দিবে। আর যদি অ্যাডারে পাঠানোর দরকার হয় তখন সে কি করবে? অ্যাডারে পাঠিয়ে দিবে। এখন আসেন দুইটা সিগন্যাল আছে, একটা হচ্ছে ই এ সিগন্যাল, যেটা আমি অলরেডি বলে ফেলছি, ই থাকা মানেই হচ্ছে থ্রো করে দেওয়া। সো যখন ই এ সিগন্যালটা হাই হবে বা ই ইজ ইকুয়াল টু 1 হবে, তখন অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে সে ডব্লিউ বাসে পাঠিয়ে দিবে। এবং আরেকটা সিগন্যাল আছে দেখেন এল এ, যেটা কি? যেটা হচ্ছে অ্যাক্টিভ লো। এই এল এ সিগন্যালটার কাজ কি? লোড সিগন্যাল, বুঝতে পারতেছি। যখন আমরা এল ইজ ইকুয়াল টু 0 দিব বা এল এ সিগন্যালটা যখন লো হবে, তখন কি করবে? সে ডব্লিউ বাস থেকে ডাটাটাকে অ্যাকুমুলেটরে লোড করবে। সো ইন শর্ট একটা কথা সবসময় মাথায় রাখবেন, যখন আমাদের এল জাতীয় কোনো সিগন্যাল পাবো, সেই সিগন্যালটার মানে হচ্ছে ডব্লিউ বাস থেকে ভ্যালুটা নিজের কাছে নিয়ে আসা, কাইন্ড অফ ইনপুট সিস্টেমের মতো। আর যখন ই সিগনালে আমরা 1 পাবো বা হাই পাবো, তখন কি হবে? তখন হচ্ছে আমি যে ব্লকে আছি সেই ব্লক থেকে আমি ডাটাগুলোকে আমি থ্রো করব কোথায়? ডব্লিউ বাসে। সো এটা ছিল হচ্ছে আমাদের অ্যাকুমুলেটরের এবং অ্যাডারের বেসিক স্ট্রাকচার। এবার আসেন আমরা রেজিস্টার বিটা দেখি, যেটা আসলে খুবই সহজ। রেজিস্টার বিটা কি করতে পারে? যখন আমাদের দুইটা নাম্বার যোগ করার প্রয়োজন পড়ে, একটা নাম্বারকে তো আমরা কি করছি? একটা নাম্বারকে আমরা অ্যাকুমুলেটরে স্টোর করে রাখতে পারছি। আরেকটা নাম্বার কোথায় থাকবে তাহলে? আরেকটা নাম্বারকে যোগে বা বিয়োগে ইউজ করার জন্য আমাদের বি রেজিস্টারটার প্রয়োজন। সো আমরা যেই নাম্বারটাকে যোগ করতে চাই বা সাবট্রাক্ট করতে চাই, সেটা থাকবে হচ্ছে বি রেজিস্টারে। সেইটা অ্যাকুমুলেটরের সাথে যোগ হবে বা সেইটা অ্যাকুমুলেটর থেকে বিয়োগ হবে। সো ধরেন আমি এখানে 3 রেখেছি, এটার মানে হচ্ছে যদি আমি যোগ দেই তাহলে কি হবে? অ্যাকুমুলেটর প্লাস 3, বা যদি বিয়োগ করতে চাই তাহলে কি হবে? অ্যাকুমুলেটর মাইনাস 3। সো এখানেও দেখেন এলবি একটা সিগন্যাল আছে। এলবি সিগন্যালটা কি করছে? এলবি সিগন্যালটা যখন দিচ্ছে তখন সে কি করছে? আসলে ডাটাটাকে ডব্লিউ বাস থেকে লোড করে নিচ্ছে। এখন কেউ বলতে পারেন যে আমার এখানে ই সিগন্যালটা কেন লাগছে না? আমি যদি কাউকে আপনাদেরকে জিজ্ঞাসা করি ই সিগন্যালটা এখানে প্রয়োজন নাই কেন, কেউ কি বলতে পারবেন যে বি রেজিস্টারে এনাবল সিগন্যালের প্রয়োজন নাই কেন? এখানে ডব্লিউ বাসে থ্রো করার কোনো হ্যাঁ, অপশন নেই। ভেরি গুড, ভেরি গুড। এটার মানে হচ্ছে কি আমাদের হচ্ছে ডব্লিউ বাস থেকে আমরা জাস্ট ভ্যালুটা লোড করব, সেটা তো আমরা অ্যাডার সাবট্রাক্টরে দিয়ে রেজাল্টটা আবার অ্যাকুমুলেটরে স্টোর করব। সো আমার তো বি রেজিস্টারের ভ্যালুটা ডব্লিউ বাসে পাঠানোর কোনো দরকার নাই। বি রেজিস্টারের ভ্যালুতে আমি কোথাও আউটপুট দেখাইতে চাই না, আমি জাস্ট ডব্লিউ বাস থেকে আমার যে ধরেন এই যে আমি 3 যোগ করতে চাই বা 3 বিয়োগ করতে চাই, এই 3 এর ভ্যালুটা লোড করার প্রয়োজন। এই 3 কিন্তু আমি কখনো আউটপুটে দেখাইতে চাবো না। সো এই কারণে আমাদের কোনো ই সিগন্যাল নাই। এবং এলবি সিগন্যাল আছে একটা, যেটা কি করে? লোড করে, অলরেডি বলে ফেলছি। সো বি রেজিস্টার খুবই সহজ একটা জিনিস, আসলে জাস্ট একটা রেজিস্টার, সিম্পল রেজিস্টার। এবার আসেন আমাদের ম্যাম, হ্যাঁ বলেন। যদি কখনো বি রেজিস্টারের ভ্যালু কোথাও পাস করতে হয় সেক্ষেত্রে কিভাবে করতে হবে? সেক্ষেত্রে আপনি আসলে কখনো প্রয়োজন হয় না, যদি প্রয়োজন পড়ে একান্তই ধরেন আপনি চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে? জাস্ট বি এর ভ্যালু আপনি দেখতে চাচ্ছেন, তখন আপনি কি করতে পারেন? বি রেজিস্টার থেকে অ্যাডার সাবট্রাক্টরে পাঠাবেন এবং অ্যাকুমুলেটরে কি স্টোর করে নেবেন? 4টা জিরো স্টোর করে নেন, 8টা জিরো বেসিক্যালি, যেহেতু 8 বিটের, সো 8টা জিরো স্টোর করেন, করে এটার সাথে আপনি কি করেন? বিটাকে যোগ করেন, যোগ করে অ্যাকুমুলেটর থেকে ডব্লিউ বাসে দিয়ে পাঠান। আপনি ডিরেক্টলি বি থেকে আসলে দেখতে পারবেন না। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
এবার আসেন আউটপুট রেজিস্টারটা, আমি মনে হয় এটা মিস্টেকেনলি এটা একটা স্লাইড ডিলিট করে ফেলছি, অসুবিধা নেই, আমি যখন আপলোড দিব দিয়ে দিব। আউটপুট রেজিস্টারটা কি আমি মুখে একটু বলে দেই। আউটপুট রেজিস্টারটা কি, সিম্পল একটা রেজিস্টার, বি রেজিস্টারের মতনই। দেখেন এখানেও আসলে কোনো এনেবল পিন নাই বা ই এর পিন নাই, কেন নাই সেটা একটু পরে বলছি। সো আউটপুট রেজিস্টারটা কি করবে, এই যে আমি যোগ বিয়োগ করলাম বা কোনো একটা ইনস্ট্রাকশনের, বেসিক্যালি যোগ বিয়োগই, সো যোগ বিয়োগের পরে আমার যে আউটপুটটা আসবে সেটা আমি দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকুমুলেটরে যোগ বিয়োগ করার পরে ভ্যালুটা অ্যাকুমুলেটরে স্টোর হয়ে আছে, সরি অ্যাডারে যোগ বিয়োগ করার পরে ভ্যালুটা অ্যাকুমুলেটরে স্টোর হয়ে আছে। সো অ্যাকুমুলেটর থেকে এই যে আমার রেজাল্টটা, যোগফলটা, সেটা হয়তো এখানে আসবে, সেটা এখানে আসলো ডব্লিউ বাসে। ডব্লিউ বাস থেকে কি করবে, সে আউটপুট রেজিস্টারে দিবে। আউটপুট রেজিস্টারে ডাটাটা স্টোর হবে। আমরা জানি যে কোনো কিছু ডিসপ্লে করার আগে, দেখানোর আগে জিনিসটাকে স্টোর করে নিতে হয়, যেহেতু রেজিস্টার যে কোনো সময় ডাটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমরা আউটপুট রেজিস্টারে স্টোর করে নিব। যখন এলো সিগন্যালটা আমরা লো পাবো, তখন আমরা আউটপুটটাকে স্টোর করতে পারবো। কারণ কি আমাদের এটা হচ্ছে একটা লোড সিগন্যাল, যেটা কি করে ডব্লিউ বাস থেকে ডাটা লোড করে। সো এই সিগন্যালটা লো দিব, দিয়ে আমরা ডব্লিউ বাস থেকে ডাটাটাকে লোড করে নিব। লোড করার পরে ডিরেক্টলি আমরা বাইনারি ডিসপ্লেতে দিয়ে দিব। বাইনারি ডিসপ্লেটা বেসিক্যালি আর কিছুই না, জাস্ট একটা সিম্পল হচ্ছে একটা ডিসপ্লে, যেটা হচ্ছে 8টা এলইডি ডায়োড নিয়ে তৈরি। সো 8টা এলইডি ডায়োডে তখন আমরা কি দেখতে পারবো, তখন আমরা হচ্ছে কি আমাদের যে আউটপুটের ভ্যালুটা, সেটা আমরা এলইডি দিয়ে আউটপুটের ভ্যালুটা দেখতে পারবো। সো এখানেও আমাদের এনেবল পিন নাই, বিকজ আমাদের আউটপুট থেকে ভ্যালু আবার ডব্লিউ বাসে দেখার কোনো, মানে পাঠানোর কোনো প্রয়োজন পড়ে না। কারণ এই আউটপুটের ভ্যালু তো অলরেডি অ্যাকুমুলেটরে আছে। আপনি যদি এই ভ্যালুটাকে নিয়ে কোনো অপারেশন করতে চান, আপনি তো অ্যাকুমুলেটর থেকেই ভ্যালু নিয়ে নিতে পারেন। এটা জাস্ট আউটপুট দেখানোর কাজে ইউজ হচ্ছে, ডব্লিউ বাসে ডাটা পাঠানোর কোনো প্রয়োজন নেই। সো এখানেও ই পিনের আমাদের কোনো দরকার নেই। সো এটা ছিল হচ্ছে আমাদের SAP1 এর টোটাল আর্কিটেকচার। জাস্ট একটা পার্ট আমাদের বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সার, এবং এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সো কন্ট্রোলার সিকোয়েন্সারটা কি করে, ধরেন কোন একটা প্রোগ্রাম আমি রান করতে চাচ্ছি। যে কোনো প্রোগ্রাম রান করার আগে সে কি করে, একটা ক্লিয়ার বার সিগন্যাল পাঠায় হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে, এবং একটা ক্লিয়ার সিগন্যাল পাঠায় হচ্ছে সেই ইনস্ট্রাকশন রেজিস্টারে। সো খেয়াল করে দেখেন এটা পাঠানোর ফলে কি হয়, যত ভ্যালু ট্যালু আছে সবকিছু ইরেজ হয়ে যায়। দেখেন অলরেডি পরের লাইনে লেখা আছে যে আমরা যখন আমরা প্রোগ্রাম কাউন্টারে ক্লিয়ার বার সিগন্যাল পাঠাই। সো আমরা প্রোগ্রাম কাউন্টারটা যদি একটু দেখে আসি ছবিটা, এই যে দেখেন প্রোগ্রাম কাউন্টারে কি আছে, একটা ক্লিয়ার বার সিগন্যাল আছে, লো সিগন্যাল বেসিক্যালি। সো এই সিগন্যালটা যখন আমরা দিব, তখন আসলে প্রোগ্রাম কাউন্টার ধরেন এর আগে হয়তো 0010 ইনস্ট্রাকশনে ছিল, মানে অ্যাড্রেসে ছিল, যে 2 নাম্বার অ্যাড্রেসে ইনস্ট্রাকশন নিয়ে কাজ করছিল। সো আমি যখন এখানে ক্লিয়ার সিগন্যালটা দিলাম, সিগন্যালটা দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, এটা বাদ হয়ে গিয়ে 0000 তে চলে আসবে, অর্থাৎ ইনিশিয়াল স্টেট থেকে সবকিছু শুরু করবে। বেসিক্যালি অ্যাড্রেস গুলোকে সে ক্লিয়ার করে ফেলবে, ইনিশিয়াল স্টেটে নিয়ে আসবে আমার পরবর্তী অপারেশন গুলো নতুন করে শুরু করার জন্য। এবং ইনস্ট্রাকশন রেজিস্টারে সে কি করবে, ইনস্ট্রাকশন রেজিস্টারে একটা ক্লিয়ার সিগন্যাল পাঠাবে, হাই সিগন্যাল। দেখেন ইনস্ট্রাকশন রেজিস্টারে ক্লিয়ার সিগন্যালটা হাই অবস্থায় আছে। সো ক্লিয়ার যখন আমি পাঠাবো, তখন কি হবে, ইনস্ট্রাকশন রেজিস্টারে হয়তো কোনো একটা ইনস্ট্রাকশন স্টোর হয়েছিল, সেই ইনস্ট্রাকশনটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি নতুন করে কাজ শুরু করতে চাচ্ছি। সো কন্ট্রোলার সিকোয়েন্সার কি করবে, যে কোনো একটা কম্পিউটার রান করার আগে বা যে কোনো একটা প্রোগ্রাম রান করার আগে সে কি করবে, সবকিছুকে ক্লিয়ার করে নিবে। আচ্ছা, এবং একটা ক্লক সিগন্যাল পাঠাবে সবগুলো বাফার রেজিস্টারকে, যেন আমরা যে কম্পিউটার অপারেশনটা করতে চাচ্ছি সেটা যেন, সেটার সাথে যেন সবকিছুকে সিঙ্ক্রোনাইজ করে ফেলা যায়। অর্থাৎ সবকিছুকে জাস্ট আমি নতুন করে অপারেশন পারফর্ম করব সেটার জন্য প্রিপেয়ার করে ফেললাম। এবার দেখেন এই কন্ট্রোলার সিকোয়েন্সার থেকে আমাদের 8 বিটের ডাটা আসছে, যাচ্ছে 4 বিট, কিন্তু আসছে 12 বিট, সরি 8 বিট বলছি, 12 বিটের একটা বেশ কিছু ভ্যালু আসছে। সো এই 12 বিটের টোটাল ভ্যালুগুলোকে আমরা একসাথে বলি হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড। সো এই যে কন্ট্রোল ওয়ার্ডটা আসছে, এটাকে আমরা এই যে 12 বিটের যে কন্ট্রোল ওয়ার্ড গুলো আসছে, তার মানে কি এখানে অবশ্যই আমাদের 12টা ওয়্যার আছে। সো এই 12টা ওয়্যারের পুরোটাকে আমরা বলছি হচ্ছে কন্ট্রোল বাস। একটা তো হচ্ছে আমাদের ডব্লিউ বাস, যেটা হচ্ছে 8 বিটের, এবং এই পাশে 12টা বিট যে আসছে সেটাকে আমরা বলছি কন্ট্রোল বাস, এবং 12 বিটের সমন্বয়টাকে একসাথে বলছি হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড। সো কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাটটা হচ্ছে এরকম, ফার্স্টে হচ্ছে সিপি আসবে, ইপি আসবে, এলএম আসবে, সি আসবে। সো এই জিনিসগুলা পরপর আসবে। এই জিনিসগুলা কি, আমরা যখন অপারেশন একটা একটা করে শিখবো তখন আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হবে। সো আপাতত জেনে রাখেন এই 12টা বিটের সমন্বয় হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড তৈরি হয়। এই কন্ট্রোল ওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা যে কোনো ধরনের যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবো SAP1 এর ভিতরে। সো এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার সিকোয়েন্সার। এখন আসেন আমরা ইনস্ট্রাকশন গুলো দেখবো SAP1 এর। তো SAP1 এর হচ্ছে ইনস্ট্রাকশন সেট খুবই ছোট, আমরা বলছি অলরেডি যে আমাদের জাস্ট 5টা ইনস্ট্রাকশন থাকে। সো ইনস্ট্রাকশনের মেনোমনিক গুলো যদি আমরা দেখি, নেমনিক গুলো বলতে আসলে কি বোঝায়, যে আমাদের ইনস্ট্রাকশন গুলো শর্ট ফর্ম।
সো প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে লোড বা এলডিএ, যেটাকে আমরা বলছি যে লোড ইনটু অ্যাকুমুলেটর। সো অ্যাকুমুলেটর থেকে ডাটা লোড, সরি অ্যাকুমুলেটরে ডাটা লোড করবে, কই থেকে লোড করবে? র্যাম থেকে লোড করবে। এলডিএ ইনস্ট্রাকশন আপনারা অলরেডি পড়ে ফেলার কথা কম্পিউটার আর্কিটেকচারে 2 তে বা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ পড়ে ফেলার কথা অলরেডি। সো অ্যাকুমুলেটর থেকে সে ডাটা লোড করে, সরি র্যাম থেকে সে ডাটা লোড করে অ্যাকুমুলেটরে স্টোর করবে। এবং এখানে দেখেন র্যাম থেকে অ্যাকুমুলেটর ডাটা স্টোর করছে, সাথে এমএআর থার্ড ব্র্যাকেট হিসেবে দেওয়া আছে। তার মানে হচ্ছে এই র্যাম আবার ডাটা পাচ্ছে কোত্থেকে? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে। সো সেইটাই এখানে আসলে সংক্ষিপ্ত আকারে লেখা আছে যে এমএআর এর সাহায্যে র্যামে ডাটা আসছে, সেই র্যামে ডাটা থেকে ওই অ্যাড্রেসের কন্টেন্ট লোড করছে হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাড কি করবে? অ্যাকুমুলেটরের সাথে বি ভ্যালুটাকে, বি রেজিস্টার ভ্যালুটাকে যোগ করবে। সাবট্রাকশন দিয়ে কি করব? সাব দিয়ে অ্যাকুমুলেটর থেকে বি এর ভ্যালুটাকে বিয়োগ করবে। আউট ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাকুমুলেটরের ভ্যালুকে আউটপুট রেজিস্টারে দিবে, এবং হল্ট হচ্ছে সব ধরনের প্রসেসিংকে বন্ধ করে দিবে, ক্লক পাসকে জিরো করে দিবে, কোনো ধরনের আর প্রসেসিং হবে না। সো এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে ফেলতে পারেন। কন্ট্রোলার সিকোয়েন্সার নিয়ে বা ইনস্ট্রাকশন সেট নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকলে আস্ক করে ফেলতে পারেন। সবাই বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে জি পেরেছি। ম্যাম। আচ্ছা, জি ঠিক ম্যাম। আছে, থ্যাংক ইউ। জি ম্যাম। সো ইনস্ট্রাকশন সেট হচ্ছে আমাদের এই 5 বিটের, সরি 5টা, এই 5টা ইনস্ট্রাকশন আমরা একটা একটা করে দেখব। ফার্স্টে আসেন এলডিএ। এলডিএ কি? এলডিএ অলরেডি বলে ফেলছি, লোড ইনটু অ্যাকুমুলেটর। তার মানে কি? আমরা র্যাম থেকে অ্যাকুমুলেটরে লোড করব। ধরেন আমি লিখলাম হচ্ছে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে এক্সাম্পলটা যেটা দেওয়া আছে আমি সেটাই দেখাই। ধরেন এইভাবে লিখলাম এলডিএ 8H। তার মানে হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের র্যাম, এটা হচ্ছে 0 নাম্বার অ্যাড্রেস 1 2 3, এটা ধরেন 8 নাম্বার অ্যাড্রেস। সো 8H বলতে বুঝাচ্ছি কি? হেক্সা অ্যাড্রেস। সো আপনি কি করবেন? র্যামের যে 8 নাম্বার হেক্সা অ্যাড্রেসটা আছে সেখানে গিয়ে আপনি কি করবেন? এটার যে কন্টেন্টটা আছে, ধরেন কন্টেন্ট আছে হচ্ছে এখানে যে এক্সাম্পলটা আছে, ধরেন সেটাই দেখাই 11110000। সো এই অ্যাড্রেসের এই ভ্যালুটাকে সে কোথায় লোড করে নিয়ে আসবে? অ্যাকুমুলেটরে লোড করে ফেলবে। সো এলডিএ 8H মানে হচ্ছে গিয়ে এই 8H র্যামের 8H মেমোরি লোকেশনে যে কন্টেন্টটা আছে সেটাকে লোড করো। সো র্যামের 8 লোকেশনে ধরলাম এই ডাটাটা আছে, সেটাকে আমরা অ্যাকুমুলেটরে লোড করে নিয়ে আসছি। সো একদম সিম্পল একটা ইনস্ট্রাকশন, এটা আহামরি কঠিন কিছু না। এবার আসেন আমরা সেকেন্ড ইনস্ট্রাকশনটা দেখি, যেটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন। সো অ্যাড ইনস্ট্রাকশনটা কি? ধরেন আমি কি করছি, ধরেন আমি লিখলাম এখানে যে এক্সাম্পল আছে সেটাই আমি একটু ভেঙে দেখাই। ধরেন আমি লিখছি হচ্ছে অ্যাড 9H। তার মানে কি? অ্যাকুমুলেটরের সাথে 9H এর ভ্যালুটাকে যোগ করো। ঠিক আছে? 9H কিন্তু কোনো ডাটা না, 9H ও কিন্তু কি বোঝাচ্ছে? র্যামের 9 নাম্বার অ্যাড্রেসের যে মেমোরি লোকেশনটা আছে সেই লোকেশনের ভ্যালু। সো অ্যাকুমুলেটরে ধরেন একটা ভ্যালু তো অলরেডি আছে, অ্যাকুমুলেটরের ভ্যালু আছে, ধরেন এখানে যেটা আছে সেটাই দেখাই 0000 এবং 0010। ধরেন অ্যাকুমুলেটরে এই ভ্যালুটা অলরেডি আছে। এখন যখন আমি অ্যাড 9H লিখেছি তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের র্যামটা আছে, সেই র্যামের 9H মেমোরি লোকেশনে চলে যাব আমরা। সো এটা হচ্ছে ধরেন 9H মেমোরি লোকেশন, সেখানে গিয়ে সেই অ্যাড্রেসটাকে, সেই অ্যাড্রেসের ডাটাটাকে আমরা লোড করব। ধরেন 9H এ আমাদের ডাটা আছে হচ্ছে এটা। সো আমরা এই ডাটাটাকে লোড করে নিব। কোথায় লোড করব? আমাদের লোড করার জন্য কিন্তু অ্যাকুমুলেটর নাই এখানে আর, কারণ অ্যাকুমুলেটরের সাথে আমরা যোগ করব। অ্যাকুমুলেটরে একটা ডাটা আছে, সেটার সাথে আমরা 9H এর ডাটাটাকে লোড করব। তার মানে অ্যাকুমুলেটরের ডাটাটাকে তো আমরা ইরেজ করতে পারবো না বা ওভাররাইট করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই ডাটাকে আমরা কোথায় স্টোর করব? আমরা বি রেজিস্টারে স্টোর করব। সো আমরা যখন অ্যাড 9H করব তখন র্যাম অ্যাড্রেস 9 এ যাবে, সে যায় সেটার কন্টেন্টটাকে কোথায় লোড করবে? বি রেজিস্টারে লোড করবে। সো বি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে এইটা। এবার সে কি করবে? অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা আছে এই অ্যাকুমুলেটরের ভ্যালুটার সাথে এই ভ্যালুটাকে যোগ করবে, যোগ করে যোগফলটাকে আবার কোথায় স্টোর করবে? অ্যাকুমুলেটরে স্টোর করে ফেলবে। যোগ করলো ফার্স্টে, আমি যোগফল পেলাম হচ্ছে এইটা, এই যোগফলের ভ্যালুটাকে সে আবার কি করবে? অ্যাকুমুলেটরে স্টোর করে ফেলবে। তার মানে যোগ বা বিয়োগের যে কোনো ফলাফল আমরা কোথায় স্টোর করব? অ্যাকুমুলেটরে স্টোর করব। এবং যখন আমরা কোনো নেগেটিভ নাম্বার যোগ বিয়োগ করা বা স্টোর করার ব্যাপার আসবে তখন আমরা সেটাকে কি করব? টুস কমপ্লিমেন্ট ফর্মে করব, যেহেতু এটা টুস কমপ্লিমেন্ট অ্যাডের সাবট্রাক্টর। সো দুইটা ইনস্ট্রাকশন দেখে ফেলছি, এলডিএ এবং অ্যাড। এই দুইটা ইনস্ট্রাকশনে কি কারো কোথাও বুঝতে প্রবলেম আছে?
ম্যাম এখানে কি ম্যাম বি তে অটোমেটিক 9H এর ভ্যালুটা স্টোর হয়ে যাবে, আমাদের কি কোনো নিউমনিক্স লিখতে হবে না? এই যে যখন আপনি অ্যাড 9H লিখছেন তখনই সে কি করবে, আমরা কন্ট্রোল ওয়ার্ড গুলো কেমন ভাবে জেনারেট করে দিব, সে 9H এর অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটাকে সে বি রেজিস্টারে লোড করবে। লোড করার পরে কি করবে, অ্যাকুমুলেটরে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিলে তখন যোগ করে আবার অ্যাকুমুলেটর আউটপুটটাকে স্টোর করবে, বা আউটপুট যদি দেখতে চান আউটপুটে দিবে। মানে এটার জন্য আপনাকে বুঝতে এক্সট্রা পারছি। কিছু লিখতে হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন নাই? সো বুঝছেন আশা করি। সো এটা খেয়াল করবেন যে আমাদের আসলে বাকি ইনস্ট্রাকশন গুলো খুবই সহজ, অ্যাড সাবট্রাক্টটা কিভাবে কাজ করে এটা একটু মাথায় রাখবেন, যে কিভাবে কোন অংশের পরে কোন অংশের কাজটা হচ্ছে। সো এটা ছিল আমাদের অ্যাড ইনস্ট্রাকশন। তাহলে সাবট্রাকশন ইনস্ট্রাকশন কিরকম হবে, সেম একই রকম ভাবে, জাস্ট এখানে অ্যাডিশনের জায়গায় হচ্ছে সাবট্রাকশন হবে, বাকি সবকিছু একদম সেম, এবং ইনস্ট্রাকশনটা লেখাটা জাস্ট ডিফারেন্ট হবে, সাব 9H, বাকি সবকিছু সেম হবে। সো এটা একটু নিজেরা দেখে নেবেন যেহেতু একদম সেম জিনিসই। এবার আসেন আউট ইনস্ট্রাকশন। আউট ইনস্ট্রাকশন দিয়ে আমরা কি করব, আমাদের যে আউটপুট রেজিস্টার আছে সেটাতে আমরা কি করতে চাচ্ছি, ধরেন এই যে আমাদের আউটপুট রেজিস্টারটা ছিল, এই আউটপুট রেজিস্টারে আমরা ভ্যালু দেখতে চাচ্ছি। সো আমরা কি করব, ইনস্ট্রাকশন লিখবো, ধরেন আচ্ছা জাস্ট আউট লিখলেই আমাদের হয়ে যাবে, কোনো অপারেন্ড লাগবে না, সাথে কোনো অপারেন্ডের প্রয়োজন নাই। সো শুধু আউট লিখলে কেন হয়ে যাচ্ছে, কোনো অপারেন্ডের প্রয়োজন নাই, এটা কি কেউ বলতে পারবেন? রেজিস্টার বি থেকে সবসময় আউটপুট যায়। একটু ভুল বলছেন না, রেজিস্টার বি থেকে আউটপুট যায়? অ্যাকুমুলেটর থেকে যায়। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, চেষ্টা করছেন, থ্যাংক ইউ আগের জনকে। অ্যাকুমুলেটর থেকে আমাদের আউটপুট যায়, দেখেন আউটপুট রেজিস্টার থেকে, সরি বি রেজিস্টার থেকে কিন্তু ডব্লিউ বাসে কোনো লাইন নেই। সো আমরা যখন আউট লিখবো তখন কি করবে, সে অ্যাকুমুলেটর থেকে ডাটা বাসটাকে কি করবে, ডব্লিউ বাসে পাঠাবে, ডব্লিউ বাস থেকে আউটপুট রেজিস্টারে ভ্যালু লোড হবে। এখন বলতে পারেন যে এই যে এল এস সিগন্যাল, ই এস সিগন্যাল, এগুলার তাহলে কাজ কি, এগুলার কাজ আমরা এখন আসি নাই, যখন আমরা কন্ট্রোল ওয়ার্ড জেনারেট করবো এক একটার জন্য তখন আসলে আমরা দেখবো যে কিভাবে কাজ করে। সো আমরা এখন বেসিক ইনস্ট্রাকশন গুলো কিভাবে কাজ করে সেটা দেখছি। সো আমরা জাস্ট আউট আসলে একটা ইটসেলফ কমপ্লিট ইনস্ট্রাকশন, এটার জন্য কোনো অপারেন্ডের প্রয়োজন নাই। সো আমরা যখন আউট লিখবো তখন সে কি করবে, অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে সে কোথায় পাঠিয়ে দিবে, আউটপুট পোর্টে পাঠিয়ে দিবে, বা আউটপুট রেজিস্টারে তখন আমরা দেখবো। সো আউটপুট রেজিস্টার থেকে আমরা ভ্যালুটাকে ডিরেক্টলি আবার কিসে দেখতে পারি, এলইডি তে দেখতে পারি, কারণ দেখেন আউটপুট রেজিস্টার থেকে ডিরেক্টলি বাইনারি ডিসপ্লেতে একটা কানেকশন আছে, এখানে কোনো ই এর পিন নাই। সো আউটপুট রেজিস্টারে আসা মানেই ভ্যালুটা লোড হয়ে আসলে বাইনারি ডিসপ্লেতে আউটপুট দেখানো। সো আউট ইনস্ট্রাকশন গেল, এখন আসেন 5 নাম্বার ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে আমাদের জন্য হল্ট ইনস্ট্রাকশন। সো হল্ট ইনস্ট্রাকশনটা কি, হল্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে এইচএলটি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এবং এই ইনস্ট্রাকশনটার জন্য আমাদের কোনো অপারেন্ডের প্রয়োজন নাই, কারণ হচ্ছে এই ইনস্ট্রাকশনটা জাস্ট সবকিছু স্টপ করে দেয়। আপনি যখন এইচএলটি লিখেন তখন সে কি করে, আপনার ডাটা যে প্রসেস হচ্ছিল সেটাকে স্টপ করে দেয়। এটা কি এখন আপনি পুরা মানে আপনার স্যাপের সব কাজ শেষ করার পরে করবেন না, আপনি যখন একটা প্রোগ্রাম, জাস্ট একটা প্রোগ্রাম রান করেছেন সেই প্রোগ্রামের শেষে একটা হল্ট লিখবেন। যদি কোনো কারণে একটা স্যাপ প্রোগ্রামের পরে হল্ট না লিখেন তাহলে কি হবে, সে আগের ওই যে প্রোগ্রামের ডাটাগুলো সেগুলো নিয়ে কাজ করতে থাকবে। আপনি হল্ট করে ফেলবেন তাহলে কি করবে, সে নতুন করে প্রোগ্রাম জেনারেট করার জন্য বা নতুন করে এটাকে স্টপ, মানে এই ডাটা প্রসেসিংটা স্টপ করে দিবে, নতুন করে পরবর্তীতে আপনি ডাটা প্রসেসিং স্টার্ট করতে পারেন। আর যদি আপনি হল্ট না লিখেন তাহলে সে কি করবে, আগের প্রোগ্রামের যে বাইনারি গার্বেজ ভ্যালুগুলো ছিল সেগুলোকে, গার্বেজ ভ্যালু না বেসিক্যালি আগের প্রোগ্রামের যে ভ্যালু ছিল সেগুলোকে প্রসেস করে আপনাকে গার্বেজ ভ্যালু বা রানঅ্যাওয়ে ভ্যালু দেখাবে আসলে। সো এতটুকু পর্যন্ত বুঝতে কারোর প্রবলেম আছে? হল্ট ইনস্ট্রাকশন দিলে কি অটো রিসেট হয়ে যায় রেজিস্টার গুলো? না, অটো রিসেট হবে না, আপনার জাস্ট প্রোগ্রামিং মানে আপনার যে ডাটা প্রসেসিং ছিল সেটা স্টপ হয়ে যাবে, ক্লক পাসটাকে বেসিক্যালি স্টপ করে দিবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। আর আপনার যে কোশ্চেন ছিল যে হল্ট ইনস্ট্রাকশন দিলে রিসেট হয় কিনা, রিসেট হওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, যে কন্ট্রোলার সিকোয়েন্সে 12 বিটে কোনো মানে সিগন্যাল গুলো চেঞ্জ করতে হয়, যে আমরা পরে আসছি ক্লিয়ার বার সিগন্যালে দিতে হবে ভ্যালু, এবং হচ্ছে কি ক্লিয়ার সিগন্যালে ভ্যালু দিতে হবে, তাহলে আসলে সবকিছু রিসেট হবে। সো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আজকের লেকচার আসলে আমাদের এতটুকুই, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে তাহলে ক্লাসটা শেষ করে দিব।